আচ্ছা, স্টেপ জাম্প করবো না। কিছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। আচ্ছা, না হয়ে গেল। এবার দেখো, দেখতে পাচ্ছ? স্যার করেছি এটা। স্যার দেখতে পাচ্ছি স্যার। Two two 55400 joule per kg। এটাই বেরিয়েছে? হ্যাঁ স্যার, বেশ, কিন্তু স্যার আমার বলো। 2255.4 ইন্টু 10 কিউ করেছি আমি। তাও হবে, সেটাও চলবে। বেশ, ঠিক আছে। আমি একটা আজকে অঙ্ক দিচ্ছি, লেখো। লেখো, আগে বাংলায় বলে নিচ্ছি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 10 গ্রাম স্টিম থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 10 গ্রাম স্টিম থেকে 7000 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে স্যার আরেকবার প্রথম থেকে বলবেন, বুঝতে পারিনি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 10 গ্রাম স্টিম থেকে 7000 ক্যালোরি 7000 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে ফলাফল কি হবে? ইংলিশ ভার্সনে লেখো, if 7000 calories of heat is extracted from 10 gram of steam, if 7000 calories of heat is extracted from 10 gram of steam at 100 degree Celsius, at 100 স্যার আরেকবার রিপিট করবেন? করছি, if নাবিদ মিউট করো, if 7000 calories of steam is extracted from 10 gram of steam at 100 degrees Celsius, what will be the result? What will be the result? ফলাফল কি হবে? তোমাদের 5 মিনিট সময় দিলাম, করো তাড়াতাড়ি।
স্যার কি স্যার হয়েছে স্যার। কি রেজাল্ট বেরিয়েছে? স্যার 1630 ক্যালোরি এখনো পড়ে থাকবে। কেন পড়ে থাকবে? আমি তো 7000 ক্যালোরি বার করে নিয়েছি, পড়ে থাকার ব্যাপার নেই। 537 ধরবে না, 540 ধরো। তোমরা স্টিমের যে লিন তাপ, জলে পরিণত হওয়ার জন্য যে লিন তাপ, সেটা 537 ক্যালোরি পার গ্রাম না ধরে 540 ক্যালোরি পার গ্রাম ধরো। আমি তো আগের দিনই বলেছিলাম যে আলাদা করে উল্লেখ করা না থাকলে তোমরা সব সময় ওটাকে 537 না ধরে 540 ধরবে। আমি তো এক্ষেত্রে উল্লেখ করে দিইনি। টেন গ্রাম স্টিম at 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে 10 গ্রাম ওয়াটার যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পেতে হয় তাহলে কতটা হিট আমায় এক্সট্রাক্ট করতে হবে আগে বার করো। তারপরে 10 গ্রাম ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলো, সেখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলো জলটা, তার জন্য কতটা হিট এক্সট্রাক্ট করতে হবে সেটা হিসেব করো। বলেন কি বুঝতে বুঝতে পারলাম না কথাটা। বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলে না? তো এই যে কি প্রথমে কি নিয়ে যাবো এটা? স্টিম ছিল তো, তোমার বাষ্প ছিল তো, তার উষ্ণতা কত ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে তুমি কি তৈরি করছো? জল তৈরি করছো 100 ডিগ্রি সেলসিয়াসেই, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না। লিন তাপের যখন এক্সট্রাকশন হয়, লিন তাপ যখন বার করে নেওয়া হয়, তখন কি তাপমাত্রা পরিবর্তন ঘটে? তা তো ঘটে না। তাহলে এই পরিবর্তনটার জন্য আমাকে কতটা তাপ বার করে নিতে হয়েছে আগে বার করো। কি ফর্মুলা ইউজ করবে? আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই। জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি, 537 দরকার নেই, 540 ধরতে বললাম, 540 ক্যালোরি পার গ্রাম। মানে কি 1 গ্রাম জল বাষ্পে পরিণত হতে 540 ক্যালোরি তাপ দরকার, ঠিক? তাহলে
উল্টোটা যদি ভাবি, 1 গ্রাম বাষ্প জলে পরিণত হতে গেলে 540 ক্যালোরি তাপ নিষ্কাশন করা দরকার। এই নিয়ে কারোর সমস্যা নেই তো বুঝতে? না স্যার। তোমাদের কত গ্রাম স্টিম দেওয়া ছিল? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম স্টিম যদি দেওয়া থাকে তাহলে আমার কত ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে? আবির তুমি ছোট করো, মানে অর্থাৎ মিউট করো। আমার কতটা তাপ নিষ্কাশন করতে হবে? 1 গ্রামের জন্য যদি 540 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়, 10 গ্রামের জন্য 5400 ক্যালোরি। হ্যাঁ বলো। 5400 ক্যালোরি। 540 ক্যালোরি। 5400 ক্যালোরি। 5400 ক্যালোরি। এই স্টেপটা সবাই বুঝেছো এই অবধি? যে না বুঝেছো সে বলো। স্যার বুঝতে পারলাম না। কোন জায়গাটা বলো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম না। স্যার ওই লাস্ট লাইনে আগে যেটা লিখলেন। লাস্ট লাইনের আগে মানে এইটা? না, তার নিচের লাইনটা। একদম এইটা? হ্যাঁ হ্যাঁ ওটাই। অর্থাৎ জলকে বাষ্প পরিণত করতে গেলে যদি আমাকে তাপ দিতে হয়, তাহলে বাষ্প থেকে জল ফেরত পেতে গেলে আমায় তাপ বার করে নিতে হবে তো। হ্যাঁ তাহলে আমি যদি 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করার জন্য এতটা তাপ দিই, ঘুরিয়ে যদি বলি তাহলে 1 গ্রাম বাষ্প থেকে 1 গ্রাম জল পাই, জল পেতে গেলে ঠিক এতটাই আমায় তাপ বার করে নিতে হবে। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। এবার পরিষ্কার এই জায়গাটা সকলে? হ্যাঁ বুঝেছি। তাহলে আমার তো এখানে 1 গ্রাম বাষ্প দিইনি আমি অঙ্কটায়। কতটা দিয়েছিলাম? 10 গ্রাম, তাই তো? হ্যাঁ স্যার 10 গ্রাম। তাহলে হ্যাঁ স্যার। 1 গ্রামের জন্য যদি 1 গ্রাম বাষ্পকে জলে পরিণত করতে যদি আমার 540 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়, তাহলে 10 গ্রাম বাষ্পকে জলে পরিণত করতে কতটা তাপ নিষ্কাশন করতে হবে? 540 ইন্টু 10 ক্যালোরি সমান 5400 ক্যালোরি। এইবার বলো স্টেপটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এবার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বেশ। এইবার তাহলে এই অবস্থায় আমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল পেয়ে গেছি, জলে পৌঁছে গেছি। আমার কাজ হচ্ছে জল থেকে আবার জলের উষ্ণতা 100 হয়ে আছে, সেখান থেকে আমি তাপ নিষ্কাশন করব যাতে করে জলের তাপমাত্রা কমতে কমতে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তার জন্য তাপ গৃহীত তাপ আর বর্জিত তাপের জন্য কি সূত্র শিখেছিলাম তোমাদের? H equal to এমএসটি। MST। তাহলে H equal to MST যদি হয়, সরি স্যার। হ্যাঁ ঠিকই বলেছো। এই ইকুয়াল টু T1 minus T2, sorry T2 minus T1। ঠিক আছে, ওই টি টাইম হচ্ছে T2 minus T1। অর্থাৎ তার মানে আমার এখানে ফর্মুলাটা লাগাবো হচ্ছে MST, এই ফর্মুলাটা লাগাবো H equal to MST, এই ফর্মুলাটা। তাহলে কত হবে এটা? ইকুয়াল টু দিয়ে 100, এইটা হচ্ছে আমার M ইনটু জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, এটা হচ্ছে S, আর তাপমাত্রার পার্থক্য হচ্ছে 100 মাইনাস 0, এটা হচ্ছে T। এত ক্যালোরি। তার মানে মোট কত ক্যালোরি দাঁড়ালো? 100 ইনটু 100 মানে 100 নয়, সরি এটা 100 হবে না, 10 হবে, ভুল করে 100 লিখেছি। এটা তার মানে হচ্ছে 1000 ক্যালোরি। কারণ এটা তো M মানে ভর, জলের ভর কত ছিল? 10 গ্রাম। তাহলে জলের ভর যদি 10 গ্রাম হয়, আপেক্ষিক তাপ যদি 1 হয়, তাহলে তাপমাত্রা পার্থক্য যদি 100 মাইনাস 0 হয়, তাহলে 10 ইনটু 1 ইনটু 100 মাইনাস 0 ইকুয়াল টু 1000 ক্যালোরি। এই স্টেপটা কারোর বুঝতে সমস্যা আছে কিনা বলো? স্যার আমার আছে স্যার, মানে কেন ইউজ করলেন স্যার বুঝতে পারলাম না। গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্রটা H equal to MST, এইটা নিয়ে বুঝতে সমস্যা নেই তো? না স্যার। তাহলে তোমার কাছে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল দিতাম, এবার জিজ্ঞাসা করতাম যে বলো যে এই উষ্ণতাটা 100 ডিগ্রি সেলসিয়াসে তুলতে আমাকে কতটা তাপ দিতে হবে, তুমি কিভাবে হিসেব করতে?
কিভাবে H হিসাব করতে? equal to MST সূত্রে। H equal to MST সূত্রে 10 into 1 into 100 minus 0 করতে তো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে উল্টোটা ভাবতে পারছো না কেন? তাহলে আমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি জল থাকে 10 গ্রাম জল, সেটার তাপমাত্রা কমিয়ে আনতে চাইছি 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমার ঠিক ততটাই তো তাপ নিষ্কাশন করতে হবে। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে তোমার ওই 100 মাইনাস 0 মানে 10 into 1 into 100 minus 0 এইটা গুণ করলে 1000 ক্যালোরি হয়। হ্যাঁ স্যার। তাহলে আমার মোট এখনো পর্যন্ত, আচ্ছা আবিদ নয় বুঝেছে, বাকিরা বাকিরা কেউ কিছু মুখ খোলেনি, বাকিরা বুঝতে পেরেছো তো কেন হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ না বুঝতে পারলে বলবে কিন্তু। আচ্ছা নেক্সট দেখো, তাহলে আমাদের এখনো পর্যন্ত খরচ হয়েছে কত? মানে আমরা তো আরম্ভ করেছিলাম অঙ্কটা হাতে 7000 ক্যালোরি তাপ নিষ্কাশন করব বলে। 7000 ক্যালোরি, একটু কেটে যাচ্ছে মাথাটা। আচ্ছা মোট তাপ নিষ্কাশন করতে হবে 7000 ক্যালোরি। এখনো পর্যন্ত তাপ নিষ্কাশিত হয়েছে কত না, এইটা আর এইটা, অর্থাৎ 5400 প্লাস 1000 ক্যালোরি মানে 6400 ক্যালোরি। তাহলে আমি এখনো 7000 ক্যালোরি নিষ্কাশন করতে পারিনি, পেরেছি কি? না স্যার। 5400 প্লাস 1000, তাহলে মোট 6400, 6400 নিষ্কাশন করেছি। তাহলে তাপ নিষ্কাশন করতে বাকি আছে কতটা বাকি আছে না, ছিল 7000, খরচ করেছি 6400, খরচ করেছি মানে তাপ বার করে নিয়ে এসেছি, তাহলে আমার বার করতে বাকি আছে 600 ক্যালোরি। ক্লিয়ার টু দিস স্টেপ? হ্যাঁ স্যার। আমি এখানে একটু ছায়ার ব্যবস্থা করছি যাতে তোমরা দেখতে পাও। স্যার, হ্যাঁ বলো। ওই যে এখনো পর্যন্ত তাপ নিষ্কাশিত হয়েছে ওইখান থেকে একটু বলে দেবেন? কেন হচ্ছে এটা, তাই তো? হ্যাঁ স্যার। এই যে আমরা তো অলরেডি এখানে দেখিয়েছিলাম যে 5400 বার করেছি প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে 1000 বার করেছি, অর্থাৎ বাষ্প থেকে জলে পরিণত করবার জন্য 5400 বার করেছিলাম। আবার দ্বিতীয় স্টেপে ওই জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে তাপমাত্রা কমিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর জন্য 1000 ক্যালোরি বার করেছিলাম। তাহলে মোট কতটা বার করেছিলাম তা 5400, আর এদিকে হচ্ছে 1000, যোগ করলে হচ্ছে 6400। সোনামণি বলো এবার বুঝতে সমস্যা আছে কিনা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তাহলে তাপ নিষ্কাশন করতে বাকি আছে, মিউট করো, তাপ নিষ্কাশন করতে বাকি আছে কতটা বাকি আছে? 7000 মাইনাস 6400, শুধু 6000 না 6400, তাহলে সেটা হয় 600 ক্যালোরি। এবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে এবার একটুখানি বুদ্ধি কাটাবো, একটা সহজ মুখোমুখি হিসেব করে নিই। আমার 10 গ্রাম বাষ্প নিয়ে শুরু করেছিলাম, আমার এখন তার মানে তৈরি হয়েছে কি 10 গ্রাম জল পেয়েছি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 10 গ্রাম জলে আমরা দাঁড়িয়ে আছি। এইবার আমাকে 10 গ্রাম জল থেকে যদি আরো তাপ নিষ্কাশন করি, বার করে নিই, এবার বরফ তৈরি হবে। একটু হিসাব করে দেখি, 10 গ্রাম জলকে বরফে রূপান্তরিত করতে গেলে কতটা তাপ নিষ্কাশন করবার দরকার পড়ে? আটশো ক্যালোরি। রাজদীপ বলো তো, আবিদ কেন 800 ক্যালোরি বললো হঠাৎ করে?
কারণ কি? 800 স্যার টাকা বলবো? বেশ বলো। কারণ 1 গ্রাম জল যখন বরফে পরিণত হয় 80 ক্যালোরিতে, তাহলে 10 গ্রাম জল পরিণত হয় করতে হয়। হ্যাঁ, নিষ্কাশন করতে হয়, তাহলে 10 × 80 মানে 800 ক্যালোরি। ঠিক, কিন্তু আমার কতটা তাপ নিষ্কাশন করবার সুযোগ আছে? 600। তাহলে পুরো জলটা বরফে পরিণত হবে? না না। স্যার। হবে না। তাহলে 800 ক্যালোরি তাপ নিষ্কাশিত হলে বরফ জমে 10 গ্রাম। এটা আপত্তি নেই নিশ্চয়ই? সোনামণি মাত্র বুঝিয়ে দিয়েছে আমাদের। তাহলে 1 ক্যালোরি তাপ নিষ্কাশিত হলে বরফ জমে 10/800 গ্রাম। আর কত ক্যালোরি তাপ আমরা নিষ্কাশন করতে বাকি রেখেছিলাম? 600। তাহলে 600 ক্যালোরি তাপ নিষ্কাশিত হলে বরফ জলে নয়, জমে লিখতে হতো। বরফ জমে কতটা বরফ জমবে? 10/800 ইন্টু 600। 100। তাহলে কাটাকুটি করলে কত হয়? অঙ্কটা বলে দেবেন? উপরে করে দেবো? উপরে না বাঁ দিকটাই করছি? তাহলে এই পার্টটাই করছি। দেখো, আচ্ছা, 10 ইন্টু 600/800 এত গ্রাম। স্যার লাস্টের লাইনটা কি লিখলেন? হ্যাঁ, লাস্টের লাইনটা কি লিখলেন? কোথায়? এখানে হ্যাঁ স্যার। 600 ক্যালোরি তাপ নিষ্কাশিত হলে বরফ জমে, দেখতে পাচ্ছ না? এবার দেখো, দেখতে পেয়েছো? স্যার অঙ্কটা কি নেটওয়ার্ক প্রবলেম শুনতে হ্যাঁ পাচ্ছি? স্যার। তাহলে 10/800 ইন্টু 600, তাহলে সেইটাই আমি উপরে ক্যালকুলেশনটা করছিলাম। এই যে 10/800 ইন্টু 600, তাহলে 0 0 কাটলো। তাহলে আমার এখানে 6 কে কাটলে 2 দিয়ে 3, 2 4, 8 কে 2 দিয়ে কাটলে 4, আর এখানে 10 আছে, এখানে এটা 2, এটা হচ্ছে 5, তাহলে 3 5 15, 2 গ্রাম মানে হচ্ছে 7.5 গ্রাম। তাহলে উত্তরটা বোঝা গেল কেন 7.5 গ্রাম হলো। অর্থাৎ 10 গ্রাম জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকাকালীন সেটা বরফে পরিণত হবে, কিন্তু 10 গ্রাম পুরোটা জল বরফে পরিণত হবে না, কেবলমাত্র 7.5 গ্রাম বরফে পরিণত হবে। বাকি তাহলে কতটা বরফে পরিণত হলো না? না 2.5 গ্রাম। আমার তো অলরেডি 10। স্যার ওই জলটা কি হলো? হ্যাঁ, এই অংশটা আমাদের স্যার 2.5 গ্রাম জলের কি হলো? আলোচনা। 2.5 গ্রাম জলটা জল অবস্থাতেই রয়ে গেল। সেটা হচ্ছে আমরা স্ফুটন নিয়ে আলোচনা করেছিলাম। সেই স্ফুটনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের আলোচনা করতে বাকি থেকে গিয়েছিল, সেটা হচ্ছে অপদ্রব্যর উপস্থিতি। অপদ্রব্য মানে হচ্ছে ইমপিউরিটি। দেখা যায়, পরীক্ষা করে দেখা গেছে আর কি, জলে যদি তোমরা নুন মেশাও, সাধারণ লবণ মেশাও, সেই জলটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে প্রায় 109 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে। ঠিক আছে? অর্থাৎ সমুদ্রের জল, তার তাপমাত্রা বেশি, সেই সমুদ্রের জল যদি তুমি ফোটাও থার্মোমিটার দিয়ে, দেখবে ইট বয়েলস অ্যাট অ্যারাউন্ড 109 ডিগ্রি সেলসিয়াস অ্যাট নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই অপদ্রব্য নুন মেশালে 109 হয়েছে, অন্য অপদ্রব্য মেশালে, অন্য ইম্পিউরিটি মেশালে হয়তো অন্য তাপমাত্রা হবে। অর্থাৎ সাধারণভাবে দেখা যায় যে জলের মধ্যে যখনই তুমি কোনো ইম্পিউরিটি মেশাচ্ছ, জল বলে নয়, যে কোনো সাবস্টেন্সের মধ্যেই যখন কোনো তরল পদার্থের মধ্যে কোনো ইম্পিউরিটি মেশাচ্ছ, তখন সেই তরল পদার্থের যেটা স্বাভাবিক স্ফুটনাঙ্ক, সেই স্বাভাবিক স্ফুটনাঙ্কে সেই পদার্থটা কিন্তু স্ফুটনতা ঘটে না, তার থেকে বেশি উষ্ণতা ঘটে। এটুকু জেনে রাখি। আর আরেকটি জায়গা আমাদের একটু আলোচনার জায়গা বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে আর্দ্রতা।
আর্দ্রতা কথাটা তোমরা ভূগোলে নিশ্চয়ই পড়েছো বা শুনেওছো। এবং এই বিশেষ করে বর্ষাকালে দেখবে সব জায়গায় বৃষ্টি হলে যে ঠান্ডা ভাব হয় এমন নয়, ভ্যাপসা বলে মনে হয়। এই যে ভ্যাপসা বলে মনে হচ্ছে, জামা কাপড়, ভিজে জামা কাপড় মেলতে দেওয়া হচ্ছে যখন শুকোচ্ছে না, আমরা বলি যে ভ্যাপসা ভাব দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, বসে আলোচনা করি। বেশ, এই ভ্যাপসা ভাব যখন দেখা যায়, কি বেশি থাকার জন্য ভ্যাপসা ভাবটা দেখা যায় না, জলের মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণটা তখন বেশি থাকে, সেই জন্যে আমরা ভ্যাপসা বা হিউমিড ক্লাইমেট বা হিউমিড ওয়েদারের সম্মুখীন হই। এবার প্রশ্ন হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্প কতটা থাকবে, কেমন থাকবে, কতটা থাকলে আমাদের অস্বস্তি লাগবে না, কতটা থাকলে অস্বস্তি লাগবে, এর বিভিন্ন রকম হিসেব আছে। তার মধ্যে একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে নতুন টার্ম। অবশ্য টার্ম সেটাকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে বাতাসে কতটা জলীয় বাষ্প কোনো একটা স্থানের বাতাসে থাকবে সেটা নির্ভর করে কিসের উপর না, সেটা নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপর। একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। তাপমাত্রা যত বেশি থাকবে তত বাতাস বেশি পরিমাণ জলীয় বাষ্প তার মধ্যে ধারণ করে রাখতে পারে, ক্ষমতা আছে রাখার। তাপমাত্রা কম থাকলে পারে না। এবার ধরা যাক আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বুঝতে আমাদের সুবিধা হবে। যে যে ঘরে বসে আছো এখন, যে যে ঘরেই বসে থাকো না কেন, সেই ঘরের মধ্যে ধরা যাক বাতাসের মধ্যে 100 গ্রাম জলীয় বাষ্প, আচ্ছা 100 গ্রাম দরকার নেই, 80 গ্রাম জলীয় বাষ্প আছে প্রত্যেকের বাড়িতে। আমি ধরে নিচ্ছি, এটা বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দিচ্ছি, যে 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 ঘরেই বসে থাকো না কেন সেই অবস্থায় তার ঘরে 80 গ্রাম জলীয় বাষ্প আছে। এই যে 80 গ্রাম জলীয় বাষ্প আছে, এই 80 গ্রাম জলীয় বাষ্পতে কিন্তু ওই স্থানের বায়ুটা সম্পৃক্ত নয়। এবং আরো একটা জিনিস ধরে নাও, ধরো তোমার ঘরের তাপমাত্রা এখন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। দুটো কথা বললাম, একটা কথা হচ্ছে তোমার ঘরের বায়ুর মধ্যে 80 গ্রাম 80 গ্রাম জলীয় বাষ্প আছে, ওয়াটার ভেপার আছে, আর তোমার ঘরে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমার যদি ঘরের মধ্যে আমি জলীয় বাষ্প খানিকটা নিয়ে গিয়ে ছেড়ে দিই, দেখো সেই জলীয় বাষ্পটাও তোমার ঘরের বায়ু ধারণ করতে পারছে। ধরা যাক, ধরে নিচ্ছি যে আমি আরো 20 গ্রাম জলীয় বাষ্প ছাড়লাম, বা ধরো 30 গ্রাম জলীয় বাষ্প ছাড়লাম তোমার ঘরে গিয়ে, দেখা গেল তোমার ঘরে ওই 20 গ্রাম জলীয় বাষ্প ওই স্থানের বায়ু ধারণ করে রাখতে পারলো, কিন্তু যে 10 গ্রাম অতিরিক্ত ছাড়লাম, অর্থাৎ 30 গ্রাম মোট ছেড়েছি বলছি, 30 গ্রামের মধ্যে 20 গ্রাম ধারণ করতে পারলো, কিন্তু বাকি 10 গ্রাম আর সে ধারণ করতে পারলো না। অর্থাৎ ওই তোমার ঘরের মধ্যে যে 100 গ্রাম জলীয় বাষ্প এখন উপস্থিত, সেই অবস্থায় ওই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই স্থানের বায়ু, এই কথাটা বলতে পারি যে ওই স্থানের বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বা স্যাচুরেটেড, ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার ঘরের বায়ু ওই 100 গ্রামের চেয়ে বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারবে না, সেটা তার সর্বোচ্চ ক্ষমতা। আমি তাকে আরো 10 গ্রাম দিতে গিয়েছিলাম জলীয় বাষ্প, সে ধারণ করতে পারেনি, সেটা জলকণায় রূপান্তরিত হয়ে গেছে, জলবিন্দুতে রূপান্তরিত হয়ে গেছে। এবার যদি এমন হয়, অর্থাৎ তোমার ঘরের উষ্ণতাটা আমি 25 থেকে বাড়িয়ে 27 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন দেখতে পাবো যে তখন কিন্তু ওই অতিরিক্ত 10 গ্রাম জলীয় বাষ্প তোমার বাড়ির বা তোমার ঘরের যে বাতাস, সেই বাতাস কিন্তু ওই অতিরিক্ত 10 গ্রাম জলীয় বাষ্পকে ধারণ করতে পারছে। অর্থাৎ সর্বোচ্চ ধারণ ক্ষমতাটা এখন বেড়ে গেছে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 100 গ্রাম জলীয় বাষ্প, কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াসে তোমার ঘরের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হয়ে গেছে বাতাসে 100 জলীয় বাষ্প ধারণ করছে 110 গ্রাম। তাহলে এই যে সর্বোচ্চ ধারণ ক্ষমতাটা, এই সর্বোচ্চ ধারণ ক্ষমতায় যে সবসময় যে ঘরের মধ্যে আমরা আছি তা কিন্তু নয়, এর চেয়ে বেশি ধারণ করতে পারে না। আবার ধরো উল্টোটাও সত্যি, যেমন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে আমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বেড়ে গিয়ে 110 গ্রাম হয়ে গেল,
তোমার ঘরের উষ্ণতাটা যদি আমি কমিয়ে দিই, অর্থাৎ 25 ছিল প্রথমে, 25 থেকে আমি আলোচনার সাপেক্ষে 27 করেছিলাম, আমি যদি কমিয়ে দিই তাহলে কমিয়ে ধরো 23 করলাম, 23 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন দেখা যাবে ওই 80 গ্রাম, 80 গ্রাম থেকে 100 গ্রাম ধারণ ক্ষমতা হয়েছিল ঠিকই, সে 100 গ্রাম জলীয় বাষ্প আর সে ধারণ করে রাখতে পারছে না, সেই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমিয়ে ফেলেছে 90 গ্রামে। অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়েছিলাম যখন ঘরের, তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 10 গ্রাম বেড়ে গিয়েছে। তেমনি করে 2 ডিগ্রি যখন জলীয় বাষ্প 2 ডিগ্রি উষ্ণতা যখন কমিয়েছি, তখন কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে গেছে 10 গ্রাম। অর্থাৎ এখন 90 গ্রাম জলীয় বাষ্প থাকলেই ঘরের মধ্যেটা বায়ু স্যাচুরেটেড বা সম্পৃক্ত। 90 গ্রামের চেয়ে বেশি পরিমাণ জলীয় বাষ্প ওই 23 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার ঘরের বায়ু কিন্তু ধারণ করে রাখতে পারবে না। ক্লিয়ার? এই যদি হয় সেক্ষেত্রে আমাদের কিছু প্যারামিটারস শিখতে হবে। সেই প্যারামিটারসের প্রথম প্যারামিটার হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা টার্মটা ভূগোলে পড়েছো নিশ্চয়ই, বা রিলেটিভ হিউমিডিটি। নাও হোয়াট ইজ রিলেটিভ হিউমিডিটি? রিলেটিভ হিউমিডিটি হচ্ছে তোমার ঘরে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কতটা জলীয় বাষ্প আছে আর সর্বোচ্চ যতটা জলীয় বাষ্প থাকতে পারে এদের অনুপাত। অর্থাৎ ধরা যাক তোমার ঘরে এখন তোমার ঘরের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, তোমার ঘরে ম্যাক্সিমাম তার মানে 100 গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে, সেই জায়গায় আমি তোমার ঘরে জলীয় বাষ্পের পরিমাণ যে কোনো উপায়ে মাপলাম, মেপে দেখলাম 80 গ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে থাকতে পারে 100, আছে 80। এই 80/100 যে অনুপাত, এটা যখন পার্সেন্টেজে প্রকাশ করব, যে মানটা পাবো সেটাকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলবো। 80/100 ইন্টু 100%, তাহলে 100 কেটে গেল মানে 80%। তার মানে আমার ঘরের রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 80%। আমরা এই টপিকটা স্যার আজকে আলোচনা করলাম। এর যেটা রিটেন ভার্সন আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে বইটা ভালো করে পড়ো, লিঙ্ক-তাপটা মন দিয়ে পড়ো, এবং পরের দিন যদি সম্ভব হয় আমি লিঙ্ক-তাপের আরো একটা দুটো অঙ্ক দিতেও পারি।